বইয়ের খুবই অবহেলিত একটা চ্যাপ্টার। দেখো এই রুই মাছ চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য যদি আমি বলি তুলনামূলক খানিকটা হলেও কম ইম্পর্টেন্ট অন্যান্য অধ্যায়গুলোর চেয়ে। বাট রুই মাছ ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। রুই মাছ ব্যাপারটাকে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় কারণ মাছ নিয়ে আমরা অনেক কিছুই জানি না। আজকে আমরা আমি একটু খোঁজাখুঁজির আচ্ছা, উত্তর হচ্ছে মাছের তৃষ্ণা লাগে না। দেখো এটার ব্যাখ্যাটা খুব সুন্দর। মাছের কেন তৃষ্ণা লাগে না? আমরা আসলে পানি কেন খাই জানো? আমরা পানি খাই, আমাদের দেহ থেকে প্রচুর পরিমাণে পানি হচ্ছে ঘামের মাধ্যমে বেরোয় যায়, আমাদের তৃষ্ণা লাগে, আমরা পানি খাই। কিন্তু মাছ তার কাজই হচ্ছে কন্টিনিউয়াসলি অক্সিজেন নেওয়ার সময় সে ঘন ঘন এত বেশি পানি মুখ দিয়ে নিতেছে, যখন তার দরকার পড়ে তখন মাছ কি করতে পারে? অসমোরেগুলেশনের সাহায্যে, তার মানে মাছের প্রত্যেকটা সেল তা এটা একটা প্রশ্ন। তারপরে হচ্ছে আমাদের রুই মাছ। আমি যাদের এই অধ্যায়ে আগে পড়াইছি কিংবা ফিউচারে পড়াবো, সব সময় বলবো স্টুডেন্টরা যে কমন ভুলটা করে, এই কমন ভুল যাতে কেউ কি আসছে তার এই পাখনা কেন বলতেছে, পরে দেখলাম বইয়ের এই পাখনা রশ্মিকে এতটাই হাইলাইটেড করে পড়ে যে তাকে পাখনা জিজ্ঞেস করলেও পাখনা রশ্মি আনসার করে দেয়। তো আসলে এখানে ব্যাপার হচ্ছে পাখনা আর পাখনা রশ্মি কোনটা? পাখনা হচ্ছে যে জিনিসটা লম্বাটে বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা তার পাখনা। এটা হচ্ছে একটা পাখনা, এটা হচ্ছে একটা পাখনা, এটা হচ্ছে একটা পাখনা। কিন্তু পাখনা রশ্মি হচ্ছে প্রত্যেকটা পাখনাতে এরকম হচ্ছে সরু লম্বাটে লম্বাটে, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের সরু লম্বাটে লম্বাটে কাটার মতন জিনিস থাকে, এগুলাকে বলা হচ্ছে পাখনা রশ্মি। তো মাছের পাখনা রশ্মি কিন্তু অনেকগুলো থাকে, বাট পাখনা অনেকগুলো থাকে না, তাই না? তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় রুই মাছের পুচ্ছ পাখনা কয়টি, তুমি বলবা একটা। কই থাকে পুচ্ছ পাখনা? এই দেখো পেছনের দিকে থাকতেছে। যদি জিজ্ঞেস করে বক্ষ পাখনা কয়টি, এই পাশে দেখো একটা দেখা যাচ্ছে, অপোজিট পাশেটা দেখা যাচ্ছে না, তাইলে বক্ষ পাখনা দুইটি। শ্রোণী পাখনা কয়টি? শ্রোণী পাখনা একটা দেখা যাচ্ছে, ওই পাশে আরেকটা থাকে দেখা যাচ্ছে না। তাইলে দেখো এই বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এক পাশ থেকে দুইটা দেখা যাচ্ছে, আরেক পাশেরটা দেখা যাচ্ছে না। তাইলে তুমি বলবা এই পাখনাটা থাকে হচ্ছে জোড়ায় জোড়ায়। মানে কয়টি? মানে হচ্ছে এই পাশে একটা ওই পাশে একটা, এক জোড়া থাকে না? তাইলে দেখো বক্ষ পাখনা থাকে এক জোড়া, এবং হচ্ছে এবং হচ্ছে এদিকে হচ্ছে শ্রোণী পাখনা থাকতেছে হচ্ছে এক জোড়া। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যুগ্ম পাখনা কয়টি থাকে, তাহলে উত্তর হবে দুইটি, একটা হচ্ছে বক্ষ পাখনা, একটা হচ্ছে শ্রোণী পাখনা। যুগ্ম মানে হচ্ছে জোড়া বা জোড়ায় জোড়ায় থাকবে। তো পাখনা নিয়ে এই জিনিসটা আশা করি ভুল হবে না। আচ্ছা, মাছের বাহ্যিক বাকি সব স্ট্রাকচার তো আমরা জানি, শুধু একটা জিনিস অনেকেই জানে না, এটা আমি বলে দিই যে রুই মাছের যে ঠোঁট, হ্যাঁ, ঠোঁটের আরেকটা শব্দ এখানে ব্যবহার করছে যেটা হচ্ছে তুণ্ড। তো কেউ তুণ্ড পাইলে এটাকে রেখে চলে যায় না যে তুণ্ড আবার কি জিনিস, এটা হচ্ছে আমাদের পরিচিত শব্দ ঠোঁট। ঠিক আছে? এবং রুই মাছে হচ্ছে বা অন্য মাছে হচ্ছে এরকম একটা জিনিস দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। প্রশ্ন হচ্ছে ম্যাক্সিলারি বারবেল কি? দেখবা কিছু কিছু বোয়াল বা এই জাতীয় মাছগুলা বা চিংড়ি এই জাতীয় মাছগুলো এরকম দেখবা যে আইসের মতন এক ধরনের জিনিস বেড়ে ঝুলে আছে সামনের দিকে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। ঠিক আছে? এই দুইটা জিনিস একটু হচ্ছে মস্তক, তারপর বা মাথা, তারপরে মাছের অংশটা হচ্ছে আহ দেহকাণ্ড,
মাথা, দেহকাণ্ড এবং বাকি অংশটা হচ্ছে লেজ। এই বেসিক স্ট্রাকচার গুলো সম্পর্কে আমরা জানি। দেখো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা তোমাদের বইয়েও দেয়া আছে, তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না, বা কেউ পড়ছো কিনা জানি না। তুমি কিছু মাছ, সিলভার বা এই জাতীয় মাছগুলা দেখলে খুব ভালো বোঝা যায়, কারণ ওদের দেশের তো খানিকটা সাদাটে বা সিলভার কালার। এই সিলভার কালারের মাছের এই বুক বরাবর এরকম হচ্ছে একটা লাইন চলে গেছে। এই লাইনটা কেউ কখনো খেয়াল করে দেখছো? কেউ দেখছো? কেউ দেখো নাই কোনো মাছের? মাছের এই বুক বরাবর এরকম একটা লাইন পার্শ্বীয় ভাবে চলে যায়। তো এইটাকে বলা হচ্ছে ল্যাটেরাল লাইন, বুঝছো? মাছের এই লাইনকে বলা হয় ল্যাটেরাল লাইন। বাইরের দিক দিয়ে আজকে যদি না দেখো, আজকে কালকে বা কখনো ফিউচারে মাছ কাটার সময় বা মা যখন কাটবে এই জিনিসটা দেখে নিবে, এটিকে বলা হয় ল্যাটেরাল লাইন। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে একটা সেন্স অর্গান, বা মাছ হচ্ছে ফিল করতে পারে। রাডারের কথা শুনে থাকবা তোমরা, যে আকাশপথে যদি অন্য দেশের আকাশপথে যদি কোনো বিমান বাংলাদেশের বিমান যায়, বা বাংলাদেশে কোনো হ্যাঁ, বা যেটা অন্য দেশের, সেটা আইডেন্টিফাই করতে পারে রাডারের মাধ্যমে। তো তেমনি ভাবে মাছের এই জিনিসটা হচ্ছে রাডারের মতন, যে যে কোনো ধরনের উদ্দীপনা সে হচ্ছে ফিল করতে পারবে এটার মাধ্যমে। তো জিনিসটা দেখো, তার বডিতে এটা রাডারের মতন কাজ করতেছে। এটা কিভাবে কাজ করে? যখন অন্ধকার পরিবেশ, কোন সময় যে রাতের ঘন অন্ধকার, এই সময়গুলোতে এটা কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে রাডার হিসেবে কাজ করে, যে কোনো উদ্দীপনা গ্রহণ করতে পারে। সো মাছও কিন্তু এই জিনিসগুলো আহ ভালোই বুঝতে পারে যে তার আশেপাশে কি হচ্ছে। এই প্রশ্নটা অনেকেই করে যে ভাই, মাছ অন্ধকারে চলাচল করে কিভাবে, তাই না? আচ্ছা, এটা সম্পর্কে আমরা জানলাম। মাছের লেজ সম্পর্কে আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে হয় দুইটা অংশ যদি সমান থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে সমান, মানে হচ্ছে হোমো। তাহলে দেখো দুইটা অংশ সমান না, এটাকে বলা হচ্ছে হোমো সার্কাল। দেখো কিছু মাছের ক্ষেত্রে, কিছু মাছের ক্ষেত্রে লেজের এই অংশটা সমান হয় না। তাদের লেজের একটা অংশ এরকম বড় হয়, একটা অংশ এরকম। কিছু মাছের ক্ষেত্রে দেখবা, এই সামুদ্রিক মাছের ক্ষেত্রে এই যে লেজ, যে লেজের দুইটা অংশ অসমান, উপরের আর নিচের অংশটা, এটাকে বলা হচ্ছে হেটারো সার্কাল। তো কোনটা হোমো সার্কাল, কোনটা হেটারো সার্কাল, এইটা একটু মনে রাখবা। হোমো সার্কাল অর্থ কি, হেটারো সার্কাল অর্থ কি, ঠিক আছে? আচ্ছা, এখন রুই মাছের কি কি ছিদ্র থাকে বডিতে, এটা আমরা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে পাঁজর। বাংলা ভাষার শব্দ বুকের অস্থি, এটাকে অনেকে পাঁজরের অস্থিও বলা হয়। তো জাস্ট এটা মনে রাখতে পারো যে পাঁজর শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারি কি কি থাকে। দেখো এদের তিনটা ছিদ্র থাকে। দেখো এই যে এখানে দেওয়া আছে পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং সর্বশেষ রেচন ছিদ্র। তো এটাকে আমরা পাঁজর শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা একটা নর্মাল ব্যাপার গেল। আচ্ছা, তো রুই মাছ সম্পর্কে আমরা আচ্ছা, আপনি দাও, ঘুমায় মাছেরা কিন্তু কি চোখ ঘুমায়? খোলা রেখে। মাছেরা কেন চোখ খোলা রেখে ঘুমায়? মাছেরা কেন চোখ, আমরা যে চোখ বন্ধ করি যে অংশটুকু থাকে মাছের, এই আইলিড বা নেত্রপল্লব, এই অংশটা থাকে না, এবং নিওকর্টেক্স থাকে না, যে কারণে হচ্ছে মাছ চোখ খোলা রেখে ঘুমায়। এবং মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, ইভেন ইভেন ঘুমানোর সময়ও। ঠিক আছে? ইভেন ঘুমানোর সময়ও। এই প্রশ্নের উত্তর দাও, মাছ ঘুমানোর সময়
সাঁতার কাটে নাকি স্থির থাকে? সাঁতার কাটে। কেউ বলো অনুমান করে। কেন স্থির থাকে না? দেখো এটার উত্তর। আচ্ছা, এ হচ্ছে তার দেহে অক্সিজেন ঠিকঠাক মতন পাবে না। হ্যাঁ, এবং হচ্ছে আস্তে মাছের আইস, রুই মাছের আইস হচ্ছে, দেখো টিনোয়েড আর গ্যানোয়েডের সাথে সাইক্লোয়েড আইসের পার্থক্য হলো সাইক্লোয়েড আইসটা হচ্ছে গোলাকার, বা টিনোয়েড এবং গ্যানোয়েড যে আইসটা আছে এটা হচ্ছে খানিকটা সূক্ষ্ম সূক্ষ্ম কাটার মতন। এবং গ্যানোয়েড জাতীয় যে আইসগুলা, সেই আইসের নাম গ্যানোয়েড হওয়ার কারণ হচ্ছে এই আইসের উপরে একটা আবরণ থাকে একটা পদার্থের, সেটার নাম হচ্ছে গ্যানোয়েন। গ্যানোয়েন নামে এক ধরনের পদার্থের প্রলেপ দেয়া থাকে, সেই জন্য সেটার আইসকে বলা হচ্ছে গ্যানোয়েড ধরনের আইস। এখন রুই মাছের আইসে হচ্ছে সার্কুলি থাকে, যেটাকে বহু বচনে সার্কুলি বলা হচ্ছে, এক বচনে সার্কুলাস। তো এটা আসলে বৃদ্ধি রেখা। হ্যাঁ, সার্কুলাস বা বৃদ্ধি রেখা, এগুলোর সাহায্যে আসলে মাছের বয়স চিন্তা করতে পারে কত মাছের বয়স হইলো। যারা মাছ চাষ করে তারা কিছুদিন পর পর হচ্ছে মাছটা হচ্ছে পুকুর থেকে একটা দুইটা মাছ তুলে দেখে যে মাছের অবস্থা কিরকম, কতটুকু বাড়লো, কতটুকু বৃদ্ধি হইলো। তো তখন তারা এই আইসটা পর্যবেক্ষণ করে। হ্যাঁ, এবং মাছ পিচ্ছিল হয় কেন? কারণ হচ্ছে এখানে মাছের আইসগুলো সবসময় মিউকাসের পাতলা স্তরে আবৃত থাকে, যে চারপাশে কোনো ক্ষতিকর স্রোত বা পানিতে হচ্ছে ক্ষতিকর পোকামাকড় বা কিছু ক্ষতিকর পদার্থ আছে যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, এমন পরিবেশ পাইলে সে তার ফুল বডিকে মিউকাস দ্বারা আবৃত করে ফেলতে পারে। তো মাছের এই পিচ্ছিলকারী উপাদানটার ব্যাপারে আহ আসলেই ইম্পর্টেন্স দেওয়া উচিত বা একটু ভাবা উচিত যে এটা কি শুধুই খেলে একটা পিচ্ছিলকারী পদার্থ নাকি এর চেয়ে বেশি কিছু। দেখো, মাছ, তোমাদের বইয়ে বলা আছে রুই মাছ 14 ডিগ্রি এর কম টেম্পারেচারে বাঁচতে পারে না, বা হোয়াট এভার, যাই হোক যত টেম্পারেচারই হোক। কিন্তু এইটা কখনো কি কেউ ভাবছিলা যে মাছ -1 ডিগ্রি টেম্পারেচারেও বাঁচতে পারে? এই জিনিসটা কিন্তু বলতে পারো নিউক্লিয়াসে, লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে, আমরা বলতে চুজ করে ফেলতে পারে। বাট রুই মাছের ক্ষেত্রে দেখা যায় যে আহ তার যে লোহিত কোনো সমস্যা হয় না কেন, বলতে পারবা কেউ? অনুমান করে বলো তো, যে এর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকার পরেও কেন সমস্যা হয় না? কেউ বলো, অনুমান করে বলো। না পারলে তো সমস্যা নাই, আমি তো বকা দিচ্ছি না কাউকে। বুঝছি না, আবার বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি বাকি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছো বলো তো একটু? হ্যালো। জি ভাইয়া। জি অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়
থেকে ক্যারি করে নিয়ে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে ফুসফুস থেকে ক্যারি করে নিয়ে যেতে হয় না। ফুলকাতেই দেখা যায় যে অক্সিজেন মানে ফুলকাতেই দেখা যায় রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়েছে, রক্তে হচ্ছে অক্সিজেন ব্যাপিত হয়ে প্রবেশ করতেছে। মানুষের যেভাবে একদম ক্যারি করে নিয়ে আসতে হয়, রুই মাছের অতটাও একভাবে ওইভাবে ক্যারি করে নিয়ে আসতে হয় না। সো এদের নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্তকণিকা থাকার পরেও খুব একটা সমস্যা হয় না। তো একটা জিনিস এখানে বলে রাখি, রুই মাছ মিঠা পানির মাছ। যদি এটা কোনো লোনা পানির মাছ হয় তাহলে তার ক্ষেত্রে তুমি যদি লবণের ঘনত্বটাকে পরিবর্তন করে দাও তাহলে সে কি বাঁচতে পারবে কিনা? একটা ইলিশ মাছকে মিঠা পানিতে আনলে সে কি বাঁচতে পারবে না, সে হচ্ছে মারা যাবে। তেমনি ভাবে তুমি যদি রুই মাছকেও যদি তুমি একটা নোনা পানিতে নাও তাহলেও সে বাঁচতে পারবে না। প্রথম থাকে, হ্যাঁ, গঠন প্রায় কাছাকাছি। তো এটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, ওটাকে বলা হচ্ছে কোনাস আর্টেরিওসাস। তো এটা কেউ একটু গুগল করে চাইলে দেখে নিতে পারো। জাস্ট ছবিটা আমি অ্যাড করতে চাইছিলাম, এটা মনে ছিল না। বাট রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু দুই প্রকোষ্ঠ বিশিষ্ট না, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বাদ দিয়ে আরেকটা সাইনাস ভেনাসাস নামে উপপ্রকোষ্ঠ থাকে। আচ্ছা, এবং আমরা জানলাম কিছু মাছ -1 ডিগ্রি টেম্পারেচারে পর্যন্ত বাঁচতে পারে। এখন এই যে প্রকোষ্ঠগুলো থাকে, এখানে কিছু কপাটিকা থাকে। কপাটিকা কি কাজ করে? কপাটিকা হচ্ছে ওয়ান ওয়ে রুট বা একমুখী রাস্তা হিসেবে কাজ করে। তুমি যদি দেখো যে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, কোনটা কই থাকে? দেখো এটা নাম থেকেই বোঝা যাচ্ছে। সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা থাকবে কই? সাইনাস ভেনুসাস আর অ্যাট্রিয়ামের মাঝামাঝি যে জায়গাটা, সাইনাস ভেনুসাস আর অ্যাট্রিয়ামের যে মাঝামাঝি জায়গাটা, এইখানে থাকবে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। তারপর অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝে যে কপাটিকা সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। এবং ভেন্ট্রিকুলার এই যে বালবাস আর্টেরিওসাস উপরেরটাকে বলা হচ্ছে, এইটার মাঝে যে কপাটিকা সেটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা। এই কপাটিকা গুলা কি করে? এই কপাটিকা গুলো রক্তকে শুধুমাত্র শুধুমাত্র একদিকে প্রবাহিত হইতে হেল্প করে। কোন দিকে প্রবাহিত হইতে হেল্প করে? দেখো, রক্ত হচ্ছে নিচ থেকে আস্তে আস্তে হচ্ছে এরকম ভিতরে সাইনাস ভেনুসাসে প্রবেশ করে, সাইনাস ভেনুসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস থেকে তার কানকো অঞ্চলে চলে যায়, যেখানে হচ্ছে এই হৃৎপিণ্ডে আসা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে। মানুষের যেমন ফুসফুস থাকে, ওদের থাকে ফুলকা। ঠিক আছে? এখন দেখো, মানুষের হৃৎপিণ্ডে দুই পাশে কিন্তু দুইটা প্রকোষ্ঠ ছিল, তাই না? বাম পাশে একটা চেম্বার ছিল, ডান পাশে একটা চেম্বার ছিল। বাট এই জন্য আমরা বলতেছিলাম ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। বাট এদের হৃৎপিণ্ডে তুমি দেখো প্রকোষ্ঠ কিন্তু মাত্র মানে একমুখী। এখানে যে এদের অলিন্দ আছে, সেই অলিন্দ কিন্তু এইখানে কিন্তু আহ ভাগ হয় নাই কোনো, দেখছো? এখানে কিন্তু সমান দুই ভাগে ভাগ হয় নাই। নিলয় এটা কিন্তু এরকম মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ হয় নাই। হ্যাঁ, এই সমান প্রশস্ত জায়গা যতটুকু ছিল ততটুকুই আছে। কিন্তু আমাদের হার্টের ক্ষেত্রে কি এটা ভাগ হয়ে গেছে না? অ্যাট্রিয়াম ডায়নার বাম অ্যাট্রিয়াম না, ডায়নার বাম ভেন্ট্রিকল না? তো এদের যেহেতু ভাগ হয় না, এই জন্য আসলে এটা দুই প্রকোষ্ঠই থাকে। নয়তো কিন্তু যদি এটা ডিভাইড হয়ে যাইতো তাহলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে যাইতো। দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে বলে এদের হৃৎপিণ্ডকে বলা হচ্ছে ভেনাস হার্ট। এদের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। এবং হার্টে এই কপাটিকা থাকে। এখন রুই মাছের হচ্ছে শিরাতন্ত্র, ধমনীতন্ত্র নিয়ে কথা বলবো। তো প্রথমেই যদি আসি, আমরা হচ্ছে শিরাতন্ত্র নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, দেখো, শিরাতন্ত্রে আমরা যদি আসি তাহলে দেখো, রুই মাছের শিরাতন্ত্রে কি হয়? আমাদের আহ শিরাতন্ত্রের আগে আমরা ধমনীতন্ত্রটা পড়ে ফেলি। ধমনীতন্ত্রটায় যদি আমরা শুরু করি তাহলে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে প্রথমে এই যে নিচে দিয়ে হৃৎপিণ্ডে হচ্ছে কি যুক্ত রক্ত প্রবেশ করলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই জন্য এটার হার্টকে বা হৃৎপিণ্ডকে আমরা কি বলছি? আমরা বলছি ভেনাস হার্ট, রাইট? সো এই দেখো, এই যে এদের হৃৎপিণ্ড, এটাকে বলা হচ্ছে ভেনাস হার্ট। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অঞ্চল থাকে, সেই ফুলকা অঞ্চলে গেল। খেয়াল করছো? যাবার পরে
যাবার পরে এদের যে ধমনী থাকে সেই ধমনীকে আমরা দুইটা নামে ভাগ করি, একটা হচ্ছে অন্তর্বাহী ধমনী, একটা হচ্ছে বহির্বাহী ধমনী। তাইলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কালো রঙের অন্তর্বাহী ধমনী দিয়ে ভিতরে প্রবেশ করতেছে, এখানে কালো দিয়ে মার্ক করা। তাইলে দেখো এই যে রক্তটা আসলো, সেই রক্তটা হচ্ছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করবে, তারপর কিছু হচ্ছে উপরে যাবে, খেয়াল করছো? উপরে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করবে, তারপর উপরে যাবে, এইভাবে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে। এখন এইখানে যাবার পর, এইখানে রক্তটা এইভাবে প্রবেশ করার পর যে ঘটনাটা ঘটবে, এই রিজনটা বা এই অঞ্চলটা হচ্ছে মাছের মাছের এই অঞ্চলটা হচ্ছে মাছের কোন অঞ্চল, যেখানে হচ্ছে মাছের ফুলকা থাকে এই অঞ্চলটায়। তাইলে এইখানে কি হবে? এইখানে হচ্ছে অক্সিজেন আদান প্রদান হবে, কার্বন ডাই অক্সাইড ছাইড়ে দিবে তার রক্ত থেকে এবং অক্সিজেনটা প্রবেশ করবে ফুলকা আর্চ এই রিজনটাই দেখা যাবে। ঠিক আছে, সো দেখো, তাইলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে কি যুক্ত রক্ত আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো। আসার পরে এইখানে আদান প্রদান বা এক্সচেঞ্জ হইলো। এক্সচেঞ্জ হওয়ার পরে এই রক্তগুলো কি যুক্ত রক্তে পরিণত হয়ে যাবে? অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়ে যাবে। অক্সিজেন যুক্ত রক্তগুলো ভিতরের দিকে প্রবেশ করতেছে, দেখো এই যে এই গোলাপি রঙের শিরা ধমনীগুলা দিয়ে ভিতরে প্রবেশ করতেছে অক্সিজেন যুক্ত রক্ত, দেখা যাচ্ছে? এই যে আস্তে 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 এই চারটা দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকবে। এই যে এটা একটা, এটা সেকেন্ডটা, এটা থার্ডটা, এটা ফোর্থটা। ঠিক আছে, বোঝা গেল? তো এই অক্সিজেন যুক্ত রক্তটা যে ভিতরে ঢুকবে, অক্সিজেন যুক্ত রক্তটা যে ভিতরে ঢুকবে, এইখানে তুমি যদি দেখো তাহলে তোমার চোখে পড়বে যে প্রথম আর দ্বিতীয় যেটা আছে, হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গোলাপি রঙের যেটা, সেটা দেখো উপরে দিয়ে কিন্তু এরা যুক্ত, খেয়াল করছো? এই যে এই রিজনে এরা কিন্তু যুক্ত, প্রথম আর দ্বিতীয়টা, তাই না? তো প্রথম আর দ্বিতীয়টা যুক্ত, এই কথাটা বলা হয়েছে, এই যে এইটা একটা আর এইটা একটা, এই দুইটা এইখানে হচ্ছে যুক্ত, এইখানে যুক্ত। এই যে তারা যুক্ত, তাইলে প্রথম আর দ্বিতীয়টা কি হবে? ব্লাড গুলো মিক্সড হয়ে যাবে। এখন এই প্রথম আর দ্বিতীয়টা যুক্ত, এইখান থেকে একটা শাখা বেরোয় আসছে, এই যে দেখো বাইরের দিকে একটা শাখা বেরোয় আসছে, যেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ধমনী। এই শাখার না, এটার নাম কি? এটা এখানে মার্ক করা নাই, এটার নাম হচ্ছে কার্ডিয়াক ধমনী। তাহলে এটা কই রক্ত সাপ্লাই দিবে? এটা হচ্ছে এই মাছের হৃৎপিণ্ডে সাপ্লাই দিবে, এই নিচের দিকে চলে আসে, এটা হচ্ছে হৃৎপিণ্ডে সাপ্লাই দিবে এই ব্রাঞ্চটা। বোঝা গেল? সো এটা কই থেকে বেরোইলো? এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থেকে বেরোইলো। গোলাপি রংটা বহির্বাহী, কালোটা অন্তর্বাহী। ঠিক আছে, তো এই যে বেরোইলো প্রথম আর দ্বিতীয়টা, এইখান থেকে একটা ব্রাঞ্চ উপরের দিকে চলে যাবে, সেটার নাম হবে হচ্ছে হায়োয়েড আর্টারি। এইখানে যে আর্টারি, সেই আর্টারিটার নাম হচ্ছে হায়োয়েড আর্টারি। হায়োয়েড আর্টারিটা উপরের দিকে ব্রাঞ্চ হয়ে, তোমাদের বইতে দেখবা উপরের দিকে ব্রাঞ্চ হয়ে এইখানে যে আর্টারিতে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে অপথ্যালমিক আর্টারি। তাহলে তুমি দেখো অপথ্যালমিক আর্টারি মানে কি? মানে হচ্ছে এটা মাছের চোখে চলে যাবে। কই চলে যাবে? এটা হচ্ছে মাছের চোখে চলে যাবে। এই ছবিটা তুমি যদি দেখো, তাহলে দেখতে পাবা যে এই যে উপরের দিকে, এটাকে বলা হচ্ছে অপথ্যালমিক ধমনী। তাহলে এটা কই চলে যাবে? এটা হচ্ছে মাছের চোখে চলে যাবে। এই যে প্রথম আর দ্বিতীয় হচ্ছে এখানে যুক্ত হয়েছে। তো এটা দেখো, এই যে প্রথম আর দ্বিতীয়, এটা থেকে যেটা বেরোইছে, এটা কই চলে যাচ্ছে? এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ধমনী। তাহলে কার্ডিয়াক ধমনী এটা চলে যাবে আসলে আসলে হৃৎপিণ্ডে। দেখো এই নিচের দিকে এটা আসলে হার্টে প্রবেশ করবে। ঠিক আছে, হার্টে সাপ্লাই দিবে। তাহলে আহ প্রথম আর দ্বিতীয়টা এই ভিতরের দিকে গিয়ে, ডান দিকে গিয়ে একটা বলয় তৈরি করতেছে, দেখছো? একটা গোল বলয় তৈরি করছে। এই যে গোল বলয় তৈরি করছে, এটার নাম হচ্ছে সার্কিউলাস স্যাফালিকাস। বলয়ের নাম হচ্ছে সার্কিউলাস স্যাফালিকাস। আচ্ছা, লিঙ্ক যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিবনি, ওটাতে আবার ঢুকে যাও। ঠিক আছে, সো প্রথম আর দ্বিতীয় ডান পাশে ভিতরের দিকে গিয়ে এখানে একটা বলয় তৈরি করছে, যে বলয়ের নাম হচ্ছে সার্কিউলাস স্যাফালিকাস। এই যে বলয়টা তৈরি করছে, তারপর তাছাড়া কি করছে?
হওয়ার আগে যে তৃতীয় এই চতুর্থ, সো তুমি বলে নিবা প্রথম আর দ্বিতীয় একবার যুক্ত হয় বাইরের দিকে, সেইখান থেকে কার্ডিয়াক ধমনী বের হয়, আর তৃতীয় আর চতুর্থ এই বলয়ে যুক্ত হওয়ার আগে নিজেরা একবার যুক্ত হয়ে নেয়। ঠিক আছে, এই বলয়ের নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। এটুকু মনে থাকবে তো, তাই না? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেহেতু এই হৃৎপিণ্ড, এটাকে বলা হচ্ছে ভেনাস আর্ট, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে প্রবেশ করতেছে। হ্যাঁ, এখন দেখো এই পাশে হচ্ছে 1 2 3 4, তুমি 4টা ফুলকা দেখতে পাবা। এখন হচ্ছে এই পাশে থেকে 4টা, বিপরীত পাশে থেকে আরো 4টা। এটা কেবলমাত্র আমরা মাছের এক পাশের ছবি দেখাচ্ছি। ঠিক আছে, তো ফুলকা থাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা ফুলকা আছে। এখন তুমি বলবো 4টা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভিতরে প্রবেশ করাইলো, তাই না? এইবার এই রক্তগুলা যখন অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে, তখন সেগুলা কোনটা দিয়ে প্রবাহিত হবে? সেগুলা হচ্ছে গোলাপি রঙের যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতেছো, এগুলা দিয়ে প্রবাহিত হবে। এখন তুমি দেখো 4টা, 1 2 3 4 কাউন্ট করতে পারো, যে 4টা হচ্ছে গোলাপি রঙের, 4টা হচ্ছে গোলাপি রঙের ভেসেলস আছে এইখানে। ঠিক আছে, তুমি এখানে কাউন্ট করতেই পারবা। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো 4টা যে আছে, এখন দেখো তুমি প্রথম আর দ্বিতীয় এই দুইটা এরা দেখো এইখানে কিন্তু নিজেরা যুক্ত হয়েছে, খেয়াল করছো? এরা কিন্তু এইখানে নিজেরা যুক্ত হয়েছে। তাহলে প্রথম আর দ্বিতীয় নিজেরা যুক্ত হয়, শুরুতে এই কথাটা বলে নিবা এবং বা মনে রাখবা, তোমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেকেন্ড ইয়ার দ্বারা। আর তৃতীয় আর চতুর্থ বলবা যে এরা কি করে, এরা হচ্ছে একটা বলয়ে যুক্ত হওয়ার আগে, এই যে গোলটা দেখতেছি এটাকে হচ্ছে একটা বলয়। তো এই বলয়ে যুক্ত হওয়ার আগে স্টেথোস্কোপের মতো, যেটা দিয়ে প্রেসার মাপি আমরা, এর আগে দেখো এখানে নিজেরা একবার গোড়ায় যুক্ত হয়ে গেছে, তাই না? তো তুমি বলবা যে তৃতীয় আর চতুর্থ এই বলয়ে যুক্ত হওয়ার আগে নিজেরা একবার যুক্ত হয়ে নেয়। ঠিক আছে, আর প্রথম আর দ্বিতীয় কি করছে? প্রথম আর দ্বিতীয় হচ্ছে এই সাইডে হচ্ছে একটা শাখা দেয়, যেটার নাম হচ্ছে কার্ডিয়াক ধমনী। সেটা কই সাপ্লাই দেয়? সেটা হচ্ছে হৃৎপিণ্ডে সাপ্লাই দেয়। তাহলে প্রথম আর দ্বিতীয় একত্রে যুক্ত হয়ে এই পাশে একটা শাখা দিচ্ছে, যেটা হচ্ছে হৃৎপিণ্ডে সাপ্লাই দিচ্ছে, নাম হচ্ছে কার্ডিয়াক ধমনী। প্রথম আর দ্বিতীয় ডান পাশে একটা বলয় তৈরি করতেছে, যেটা নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। প্রথম আর দ্বিতীয়র এই কথাটুকু বাদ দিলে আমরা বলতে পারি তৃতীয় আর চতুর্থ এই বলয়ে যুক্ত হওয়ার আগে নিজের একবার যুক্ত হয়ে নিচ্ছে। তাহলে এই 3টা পয়েন্ট তুমি যদি ধরে ধরে বলো, তাইলে তোমার প্রেশার অনেকটুকুই কমে যায় ধমনীতন্ত্র থেকে। এরপরে শুধু কয়েকটা কথা বলতে হবে। কি কথা? যে এই যে বলয়ের কথা আমরা বলতেছি, এই বলয় থেকে আসলে রক্তটা কই কই সাপ্লাই দিচ্ছে। দেখো এই যে বলয়টা তৈরি হয়েছে না, এই বলয় থেকে উপরের দিকে যে আর্টারিটা, সেটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। দেখতে পাচ্ছ ওই যে উপরের দিকে 2টা বের হয়ে যাচ্ছে। ক্যারোটিড ধমনী আসলে মস্তিষ্ক অঞ্চলে বা মাথার দিকে সাপ্লাই দেয়। এখন রুই মাছের, এটা একটা রুই মাছের শোয়ানো অবস্থায় ছবি। এই রুই মাছের এই উপরের দিকে, এইদিকে থাকে হচ্ছে তার মস্তক বা মাথা। ঠিক আছে, এই নিচের দিকের এই অঞ্চলটা হচ্ছে তার লেজ অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে তার লেজ অঞ্চল, আর উপরের দিকের এই অঞ্চলটা হচ্ছে তার মাথা অঞ্চল। বুঝা গেল? সো মাথায় যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে, এটা নাম হচ্ছে ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড আর্টারি। মানুষের মাথায়ও কিন্তু যে আর্টারি সাপ্লাই দেয়, কাঁধ দিয়ে উপরের দিকে উঠে যায়, সেটার নাম হচ্ছে ক্যারোটিড আর্টারি। সেটার 2টা নাম আছে, একটা হচ্ছে 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যাই হোক, তোমার এত কিছু লাগবে না। মাছের ক্ষেত্রে মনে রাখবা শুধু যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে এই সার্কিউলাস সেফালিকাস বা এই বলয়টা থেকে, সেটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী, রাইট? এবং নিচের দিকে এইটা যেটা সাপ্লাই দিচ্ছে এই বলয়টা থেকে বেরিয়ে আসতেছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দেখো ডর্সাল অ্যাওর্টা। খেয়াল করছো? এটার নাম হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। এখন ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল মানে কি, ভেন্ট্রাল মানে কি? কেউ একজন বলো তো এখানে, বলো ভেন্ট্রাল মানে কি, ডর্সাল মানে কি? হ্যাঁ, দেখো পৃষ্ঠীয় বা পিঠ, মানুষের যে পিঠ থাকে না, তুমি এটা সহজ করে মনে রাখতে পারো। এই পিঠ যেটা, এটা হচ্ছে পৃষ্ঠীয়। তো পৃষ্ঠীয় পোর্শন যেটা সেটাকে বলা হচ্ছে ডরসাল পোর্শন। আর অঙ্কীয় বা বুকের সামনের দিকটা যে দিকটা, সেটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল। ঠিক আছে, তো ভেন্ট্রাল আর ডরসালের পার্থক্য বোঝা গেল। এই জন্য দেখো হৃৎপিণ্ড থাকে তার বুকের দিকে, সামনের দিকে, এই জন্য এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। আর এই পৃষ্ঠীয় বা পিঠের দিকে থাকে হচ্ছে তার এই বলয়টা, তুলনামূলক পিছনের দিকে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। আশা করি বুঝতে পারছো কেন ভেন্ট্রাল, কেন ডরসাল। ঠিক আছে, সো এই ডরসাল অ্যাওর্টা থেকে আসলে ব্রাঞ্চ গুলা কই কই দিচ্ছে। দেখো এইখান থেকে নিচের দিক থেকে বিভিন্ন দেহে, সারা দেহের বিভিন্ন জায়গায় রক্ত ছড়ায় পড়তেছে। কোনটা হচ্ছে মেসেন্টারিক ধমনী, যেটা হচ্ছে তার মেসেন্টারি বা পরিপাক তন্ত্রের দিকে চলে যাবে। তারপরে দেখো
এখানে হচ্ছে কি আছে, রেনাল ধমনী, যেটা হচ্ছে তার বৃক্কে যায় চলে যাবে। ইলিয়াক ধমনী, আমাদের হচ্ছে ইলিয়াক ধমনী আমরা কি পড়ছিলাম, সিকাম, তার কি বলে, ক্ষুদ্রান্ত্র পড়ছিলাম, বৃহদান্ত্র পড়ছিলাম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম পড়ছিলাম না? এরকম হচ্ছে, তাহলে এটা কই চলে যাবে, দেখো ইলিয়াক ধমনী চলে যাচ্ছে শ্রোণী পাখনায় বা শ্রোণী অঞ্চলে। মানুষেরও যে এই যে শ্রোণী বা উদর, এই অঞ্চলেই তো আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত্রের এই অংশটা থাকে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম যে এখানে থাকে। তাহলে দেখো আমাদের শ্রোণী অঞ্চল এইখানে যেমন হচ্ছে ইলিয়াম থাকে, তেমনি এদের থাকে হচ্ছে ইলিয়াক ধমনী। এবং হচ্ছে কডাল ধমনী, কডাল মানে হচ্ছে লেজ অঞ্চল। তাহলে লেজ অঞ্চলে যে ধমনী সাপ্লাই দিবে সেটার নাম হচ্ছে কডাল ধমনী। দেখো লেজে রক্ত সাপ্লাই দিচ্ছে। তাহলে দেখছো এইখানে কি হচ্ছে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম আর দ্বিতীয়, যেটা তারা একটা বলয় তৈরি করতেছিল, নাম হচ্ছে সার্কিউলাস সাফালিকাস। এই বলয়টা থেকে উপরের দিকে সাপ্লাই দিচ্ছে মাথায়, যেটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। নিচের দিকে যে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। সেটা কই কই সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে প্যারাইটাল ধমনী, রেনাল, ইলিয়াক ধমনী, কডাল ধমনী, বিভিন্ন শাখা হিসেবে সাপ্লাই দিচ্ছে। এবং আরেকটা শাখা সাপ্লাই দিচ্ছে যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। এই যে এই সাবক্লেভিয়ান ধমনী আসলে বক্ষ অঞ্চলে সাপ্লাই দেয়। মানুষের ক্ষেত্রেও মানুষের বুকে যে ধমনী সাপ্লাই দেয় সেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। কথা বোঝা গেল? তাহলে এরও দেখো এই যে সাবক্লেভিয়ান ধমনী, এটা কই সাপ্লাই দিবে, এটা হচ্ছে তার বক্ষ অঞ্চলে সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা কই সাপ্লাই দিবে, এটা হচ্ছে তার বক্ষ অঞ্চলে সাপ্লাই দিবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। রুই মাছের শিরাতন্ত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু বলছি অনেকে নাই বুঝতে পারো, তোমার একটু সমস্যা থাকতেই পারে, তুমি আমাকে জিজ্ঞেস করে নাও, তোমারই তো লাভ, তাই না? আচ্ছা, প্রশ্ন নাই যেহেতু ধরে নিচ্ছি যে তাইলে আমরা হচ্ছে ধমনীতন্ত্রটা এইটুকু বুঝতে পারছি। এইবার যদি আমরা শিরাতন্ত্রের দিকে চলে আসি, তাহলে কি দেখব? দেখো শিরাতন্ত্রটা একটু কমপ্লিকেটেড লাগে অনেকের কাছে। তো এটাতে একটু কনসেন্ট্রেট করো, তাহলে তোমার সুবিধা হবে। ছবিটা খুঁজে পাচ্ছি না কেন, এই তো, ঠিক আছে, এই ছবিটা একটু দেখো, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এবার বলবো, দেখো রুই মাছের শিরাতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্টস বা অঙ্গ থাকে। দেখো ধমনীতন্ত্র ছিল আমাদের হৃৎপিণ্ড থেকে সামনে থেকে বেরোয় গিয়ে আমাদের ফুলকা পর্যন্ত যে অঞ্চল, যেখানে কি হইলো, রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হইলো, তাই না? তাহলে শিরাতন্ত্রের কাজ কি? ধমনীতন্ত্র ছিল হৃৎপিণ্ডের পরের অংশ, যেখানে কি হইলো, রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হইলে এবং সারা দেহে চলে গেল। বাট শিরাতন্ত্র হচ্ছে হৃৎপিণ্ডের আগের অংশ, যেখানে কি হইলো, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে, দেহ থেকে, এটাকে বলা হচ্ছে শিরাতন্ত্র। এবং হৃৎপিণ্ড থেকে বেরোয় অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হওয়ার জন্য ফুলকা বা ফুসফুসের দিকে যাত্রা, সেটাকে আমরা বলতেছি ধমনীতন্ত্র। তো শিরা আর ধমনীতন্ত্রের বেসিক পার্থক্য তো বুঝতে পারলা না? আমি জানি বুঝতে পারছো। এইবার দেখো কি হচ্ছে, শিরাতন্ত্র নিয়ে একটু কথা বলি, তাই না? শিরাতন্ত্রে আমরা এটাকে একটু সহজ করে মনে রাখবো, এইভাবে চিন্তা করব। শিরাতন্ত্রে আমরা কি বলছি, যে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কই প্রবেশ করবে, আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাইলে দেখো রুই মাছের এই যে হৃৎপিণ্ড, এই যে অঞ্চলটা, এই হৃৎপিণ্ডে আসলে রক্তটা প্রবেশ করবে প্রথমেই কার্বন ডাই অক্সাইড যুক্ত। তুমি এইভাবে বলে নিবা যে রুই মাছের হৃৎপিণ্ড দুই পাশে তার বক্ষ অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে তার আসলে দুই পাশে বক্ষ অঞ্চল। হ্যাঁ, তো তাহলে বক্ষ অঞ্চল থেকে দেখো দুই পাশ থেকে কি হবে, সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তার বক্ষ অঞ্চল বা বুক অঞ্চল থেকে আসবে প্রথমেই। এটা একটা বলে নিবা, পাশ থেকে কে আসলো। আচ্ছা, এইবার যেহেতু সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করবে, তাইলে আসি আমরা বাকি জিনিসগুলা নিয়ে। সাবক্লেভিয়ান শিরা তো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, রুই মাছের হৃৎপিণ্ডে দেহের সামনের দিক থেকে রক্ত আনবে, দেখো জুগুলার শিরা। এই যে দুইটা শিরা রক্ত আনতেছে কে, এটা নাম হচ্ছে জুগুলার শিরা। তাইলে তুমি মনে রাখবা, বলবা দেহের সামনের অংশ দিয়ে রক্ত আনতেছে কে, একটা শিরা যেটা নাম হচ্ছে দুই পাশেই দেখো, সেটা হচ্ছে জুগুলার শিরা। আরেকজন ভদ্রলোক রক্ত আনতেছে, সেটার নাম কি, সম্মুখ কার্ডিনাল শিরা। তাহলে দেহের সামনের অংশ থেকে রক্ত আনতেছে
সম্মুখ কার্ডিনাল শিরা এন্ড জুগুলার শিরা। তাইলে আসি আমরা দেহের পশ্চাৎ অংশ থেকে কে কে রক্ত আনতেছে। দেখো দেহের সম্মুখ অংশ থেকে রক্ত কে আনতেছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। দেহের পার্শ্ব থেকে রক্ত কে আনতেছে সাবক্লেভিয়ান শিরা, সেটাও আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেহের পশ্চাৎ অংশ থেকে কে রক্ত আনতেছে এইটা নিয়ে কিছু কথা আছে, এবং ভালোই কথা আছে। এইটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, একটু বোঝার চেষ্টা করো। দেখো কিছু তার আগে একটা বেসিক জিনিসের কথা বলি। এই যে এই জিনিসটা দেখতেছো, এই জিনিসটার নাম হচ্ছে রুই মাছের বৃক্ক বা কিডনি। হ্যাঁ, এবং এটা তো রুই মাছের বৃক্কর কথা দেখলাম, এবং এইখানে একটা জিনিস আছে যে জিনিসটার নাম হচ্ছে রুই মাছের লিভার বা কলিজা। তো রুই মাছের কিডনি আমরা দেখতে পাইলাম, রুই মাছের কলিজা আমরা দেখতে পাইলাম। এখন দেখো এই দুইটা জিনিসের আসলে পার্থক্য কি, এইখানে কি ঘটনা ঘটে। রুই মাছের শিরাতন্ত্রে দেহের সামনের অংশ থেকে যেভাবে রক্ত আনছিল সম্মুখ কার্ডিনাল শিরা, তেমনি ভাবে রুই মাছের দেহের পশ্চাৎ অংশ থেকে রক্ত আনবে হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। এইটুকু কথা তো সহজ, তাই না? দেহের সামনের অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা আনতেছিল, তাইলে পশ্চাৎ অংশ থেকে আনতেছে কে? পশ্চাৎ কার্ডিনাল শিরা। এখন পশ্চাৎ অংশ থেকে যদি পশ্চাৎ কার্ডিনাল শিরা আনে, দেখো দুই পাশে দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরা না, তাহলে আমরা বলবো এটা ডান পাশে, তাহলে এটাকে আমরা বলবো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এবং এইটা হচ্ছে বাম পাশের, সেই জন্য আমরা এটাকে বলবো তাহলে এটাকে আমরা বলবো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটাকে আমরা বলবো বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। দেখো দেখো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা সরাসরি সরাসরি উপরের দিকে এসে বৃক্ক প্রবেশ করলো, বৃক্ক থেকে উপরের দিকে চলে গেল। বৃক্কে কি বলো, রক্তনালীটা একবার থামলো না? বৃক্কে যেহেতু রক্তনালীটা থামলো, এই জন্য আমরা এটাকে বলবো, প্রথমে যদি এক জায়গায় স্টপেজ দিল, যকৃতে থামলে হ্যাপাটিক পোর্টাল শিরা, যদি আমাদের যদি আমাদের বৃক্কে পোর্টাল শিরা, দুইটার পার্থক্য বুঝতে পারলা? তাহলে আমরা বলবো দেহের নিচের অংশ থেকে রক্ত কে আনে, সেটা হচ্ছে গিয়ে পশ্চাৎ কার্ডিনাল শিরা। হ্যাঁ, তো পশ্চাৎ কার্ডিনাল শিরা আসলে দুই ভাগে বিভক্ত, ডান বাম। ডান অংশটা সরাসরি হৃৎপিণ্ডে চলে আসে, বাট বাম অংশটা প্রথমে হচ্ছে বৃক্কে প্রবেশ করে, তারপর সেটা হৃৎপিণ্ডে প্রবেশ করে উপরের দিকে আস্তে আস্তে। এই জন্য এটাকে আমরা বলছি রেনাল পোর্টাল শিরা। বোঝা গেল? তাহলে দেহের পশ্চাৎ অংশে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, যেটা কি না পরবর্তীতে যকৃৎ থেকে উপরের দিকে উঠে আসে, যেটার নাম আমরা বলছি রেনাল পোর্টাল শিরা। তাইলে এইটুকু বাদ দিয়ে পশ্চাৎ অংশে এই এক জোড়ার কথা বাদ দিয়ে আরেক ভদ্রলোকের কথা আমরা লাস্টলি জানবো, সেটা হচ্ছে এই রক্তনালীটার কথা। দেখো আমরা রেনাল পোর্টাল শিরার কথা বলছি, বাট রুই মাছের হৃৎপিণ্ডে কিন্তু এইখানে হ্যাপাটিক পোর্টাল শিরা থাকে। কিভাবে? দেখো এটা হচ্ছে রুই মাছের লেজ অঞ্চল দিয়ে এই রক্তনালীটা কই প্রবেশ করতেছে জানো? এইখানের যে জায়গাটা হৃৎপিণ্ডে প্রবেশের আগে, এই জায়গাটাই হচ্ছে তার হচ্ছে লিভার বা যকৃৎ থাকে। তো এইখানে যেহেতু হৃৎপিণ্ডে প্রবেশের আগে তার লিভার বা যকৃৎ থাকে, লেজ অঞ্চল থেকে তার লিভারেই প্রথমে রক্তটা আসলো। এই জন্য এই নালীটাকে বলা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা। তাহলে হ্যাপাটিক পোর্টাল শিরা দিয়ে প্রথমে হচ্ছে তার প্রবেশ করলো, কই প্রবেশ করলো, এটা হচ্ছে ভেতরের দিকে তার হৃৎপিণ্ডে প্রবেশ করলো। এই সিস্টেমটা এটা প্রবেশ করতে হচ্ছিল, এটা হচ্ছিল রেনাল পোর্টাল শিরা। খেয়াল করছি, এটাকে বলা হচ্ছে রেনাল পোর্টাল শিরা, রাইট? থাকবে হচ্ছে মাছের ফুল। এখানে কি হয়,
অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়, তাই না? তো মাছের যে ফুলকা এই অঞ্চলটা থাকবে কানকোর নিচে, এই এই ফুলকা আর কানকো এর মাঝে একটা জিনিস থাকবে, এর মাঝে একটা জিনিস থাকবে, এখানে একটা পর্দা থাকবে, এইখানে একটা পর্দা থাকবে, দেখো এখানে মার্ক করে দিছে। এই পর্দার নাম হচ্ছে, এইখানে যে পর্দা থাকবে সেই পর্দার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। একটা পর্দা থাকবে, নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। এখন রুই মাছের ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লির সাথে এই মৌখিক কপাটিকার সম্পর্ক ব্যস্তানুপাতিক। যখন মৌখিক কপাটিকা বন্ধ থাকবে তখন ধরে নিবা এই ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লিটা এই বাইরের দিকে হচ্ছে উত্তোলিত অবস্থায় থাকবে, তার মানে এই দিক দিয়ে একটা পথ খুলে যাবে। ঠিক আছে? যখন দেখবো যে মৌখিক কপাটিকা খোলা তো মৌখিক কপাটিকাটা এখানে দেখো বন্ধ। কেন বন্ধ? কারণ ভিতরে সে পর্যাপ্ত পানি নিয়ে নিছে। এখন এই পানিগুলো যে বের করে দিতে হবে, মুখ দিয়ে তো আর ব্যাক করতে পারবে না, বা সে ব্যাক করবে না। এতক্ষণ পর্যন্ত যে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে এই পথটা আটকানো ছিল কানকোর নিচে, এখন আর পথটা আটকানো থাকবে না। কেন? কারণ দেখো মৌখিক কপাটিকা যেগুলো ছিল, মৌখিক কপাটিকা হচ্ছে কি হয়ে গেছে, লাগিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে মৌখিক কপাটিকা যেহেতু পথটাকে বন্ধ করে দিছে, তাহলে এইখানে থাকা ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি, এইখানে থাকা ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি কি করবে, তার পথটা খুলে দিবে। পথটা যদি খুলে দেয় তাহলে পানি দেখো এই দিক দিয়ে আস্তে ধীরে তখন সুন্দর মতো বেড়ে চলে আসতে পারবে। তাইলে যখন মুখ দিয়ে পানি নিবে ভিতরে, তখন সেই পানিটা কানকো দিয়ে যেমন বেরোইতে পারবে না, তেমনি ভাবে মুখ দিয়ে পানি নেওয়া শেষ হইলে যখন আর মুখ দিয়ে পানিটা ব্যাক করতে পারবে না, তখন সেটা কোন দিক দিয়ে ব্যাক করবে, তখন সেটা আসলে তার কানকো দিয়ে ব্যাক করবে। কানকোর নিচে যে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি আছে, এই ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লিটা উত্তোলিত হয়ে যাবে, যে কারণে হচ্ছে তার পানিগুলো আসলে এদিক দিয়ে বের হয়ে চলে আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে মাছের ক্ষেত্রে শ্বসন কৌশলটা কিভাবে কাজ করে। এখন বায়ুথলি বা পটকা নিয়ে আমরা যদি কথা বলি, মাছের হচ্ছে একটা বায়ুথলি আছে যেটার মাধ্যমে সে কি করতে পারে, যেটার মাধ্যমে সে হচ্ছে শব্দ উৎপন্ন করতে পারে। মাছ কখনো কখনো পানির নিচে শব্দ করে, সেইখানে হচ্ছে সিএনও, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই জাতীয় গ্যাসীয় পদার্থগুলো জমা করে রাখতে পারে। তো এরকম আরো টুকটাক কিছু কাজ করতে পারে। এই কাজটা করে নিবা যে বায়ুথলি বা পটকার সাহায্যে মাছ আসলে কি কি কাজ করে। ঠিক আছে? সো এটুকু যদি পড়ে ফেলো, এবার হচ্ছে রুই মাছের জীবন বৃত্তান্ত বা রুই মাছ কখন বড় হয়, কখন বাড়ে, এটা একটু পড়ে নিবা। কোন সিজনে বেশি বাড়ে, কত সংখ্যক ডিম দিয়ে থাকে, কি অবস্থা, এগুলো একটু পড়ে নিবা। রুই মাছের জীবন চক্রে পড়ে নিবা। বিশেষ করে এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে, যেগুলো হচ্ছে ইন্টারে তোমাদের সেকেন্ড ইয়ার যারা তাদের এমসিকিউ পরীক্ষা হবে তাদের আসে। সেইটা হচ্ছে দেখো এইখানে হচ্ছে 12 ঘন্টায় কি হয়। তুমি যদি দেখো এখানে কিছু এদের ইম্পর্টেন্ট কিছু টাইম শিডিউল আছে, যেমন আহ যেমন হচ্ছে গিয়ে এদের যে এদের যে 15 থেকে 18 ঘন্টা সময়, গ্যাস্ট্রুলেশনের পর 15 থেকে 18 ঘন্টা সময়ের মধ্যে হচ্ছে এদের লার্ভা বেরিয়ে আসে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই লার্ভাকে বলা হয় রেণুপোনা। প্রশ্ন করা হয় রেণুপোনার বয়স কত, সেটা হচ্ছে 15 থেকে 18 ঘন্টা ডিমের ভেতর থেকে এরপর হচ্ছে লার্ভাটা বেরিয়ে আসে, যেটাকে রেণুপোনা বলা হয়। 12 ঘন্টা সময় কি হয়, এটা খুব জরুরি। চোখের রং কালো হতে থাকে। কেন কালো হয়? কারণ হচ্ছে এই সময় ক্রোমাটোফোর নামে একটা বিশেষ কালো রঙের পদার্থ উৎপন্ন হয়। 12 ঘন্টার পর 48 ঘন্টা সময়টা খুব জরুরি। পরীক্ষায় প্রায় আসে, অন্তত সিলেক্টিভ জিনিসগুলো যেগুলো দেখাই দিচ্ছে পরীক্ষায় আসে এগুলো বেশি। দেখো লার্ভার মাথায় ক্রোমাটোফোর, তাহলে 12 ঘন্টায় চোখে এবং 48 ঘন্টায় কই হয় ক্রোমাটোফোর, সেটা হচ্ছে লার্ভার মাথায়। এবং 72 ঘন্টায় লার্ভা দশা শেষ হয়, পরীক্ষায় আসে। লার্ভা দশা শেষ হয় 72 ঘন্টায়। এবং 96 ঘন্টায় কি হয়, 96 ঘন্টায় যা হয় এটা আমাদের অত বেশি লাগবে না, অঙ্গুলিপোনায় পরিণত হয়। তাইলে 96 ঘন্টায় কি হয় এটাও আমরা আপাতত পড়লাম না, বাট এইখানে আরেকটা জিনিস আছে, এটা খুব জরুরি, পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে এই পৃষ্ঠায় দেখো যে হয়ে গেল 15 দিন বয়সে, হ্যাঁ 15 দিন বয়সে কি হয়, একটা করে বারবেল দেখা যায়। ঠিক আছে? 15 দিন বয়সে হচ্ছে ম্যাক্সিলারি বারবেল বা এই জাতীয় কিছু বারবেল দেখা যায় পোনার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। রুই মাছ থেকে এই বেসিক জিনিসগুলো পড়ে নিলে, একটু ভালো করে চোখ কান খোলা রাখলে
রুই মাছ থেকে কারোরই কোনো সমস্যা হবে না, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তারপরে যদি কারোর দাগানো ছবি দরকার পড়ে আমি হচ্ছে ছবিগুলো দিয়ে দিতে পারি। এইবার একটু কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে মাছ নিয়ে আমাদের যতটুকু পড়ানোর আমরা মোটামুটি জিনিসগুলো বুঝে ফেলছি, এইবার একটু নিজেরা পড়লেই পাবো। দেখো, পৃথিবীতে প্রায় 30,000 প্রজাতির মাছ আছে এবং বেশিরভাগ মাছেরই হচ্ছে আইলিড থাকে না, যে কারণে হচ্ছে মাছ মাছ হচ্ছে চোখ খোলা রেখে ঘুমায়। মাছের রক্ত শীতল রক্ত বিশিষ্ট, মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, এই জন্য তুমি যদি মাছকে ধরে দেখো তাহলে তার গা ঠান্ডা লাগবে। মাছের হচ্ছে স্কেলস থাকে যেগুলো হচ্ছে তার সাঁতারে হেল্প করে, স্কেল মানে হচ্ছে তার গায়ে আইস থাকে যেগুলো হচ্ছে তার সাঁতারে হেল্প করে। ফিশ আর ভার্টিব্রেট এনিম্যাল, মাছ হচ্ছে ভার্টিব্রাটার অন্তর্ভুক্ত। ফিশ হচ্ছে স্পিডি, মাছ হচ্ছে খুব দ্রুত চলাচল করতে পারে। ফিশ টক টু ইচ আদার, এটা খুবই অদ্ভুত শোনাইলেও সত্য যে মাছ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে। তো এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে মাছও একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। ফিশ আর সোশ্যাল, শব্দ উৎপন্ন করার মাধ্যমে কথা বলবে, বাট আরো কিভাবে বিস্তারিত কথা বলে এই নিয়ে আমি একটু খোঁজাখুঁজি করলাম, খুঁজে পাইলাম না। বাট মাছ যে কথা বলে এই জিনিসটা পাইছি, এই সত্যতাটা পাইছি। এবং মাছ হচ্ছে সোশ্যাল, সামাজিক, তারা হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করে। দেখবা, ফিশ ডো রিমেম্বার, মাছ মনে রাখতে পারে, তার স্মৃতিশক্তি আছে। তো একবার ধরতে গিয়ে ফসকায় গেলে সেইটা দ্বিতীয়বার ওই একই পরিস্থিতিতে আর সাধারণত পড়তে চায় না। ফিশ আর স্মার্ট, মাছের স্মার্ট হয়। ফিশ আর এক্সিলেন্ট কমিউনিকেটর, তারা ভালো যোগাযোগ করতে পারে। ফিশ আর মাইগ্রেট এক্সট্রিমলি ফর ডিস্টেন্সেস, মাছেরা চাইলে মাছেরা চাইলে মাছেরা চাইলে হচ্ছে অনেক দূরবর্তী জায়গা পর্যন্ত ইয়া করতে পারে, মাইগ্রেট করে চলাচল করতে পারে। দেখো, ইলিশ মাছ ধরতে নিষেধ করা হয় অনেক সময়, ঠিক আছে? তো ইলিশ মাছ ধরতে নিষেধ করা হয় কেন? কারণ হচ্ছে ইলিশ মাছ হচ্ছে আসলে সমুদ্রের মাছ, এটা হচ্ছে ডিম পাড়তে নদীতে আসে, পদ্মার মোহনায়, যে এখানে হচ্ছে সাগর আর নদী মিশে যায়, একাকার হয়ে যায়, সেইখানে ডিম পাড়তে আসে মিঠা পানিতে। তো এই জন্য ওই সময় ধরতে নিষেধ করা হয় যে মা মাছকে যদি ধরা হয় তাইলে হচ্ছে বাচ্চা মাছের সংখ্যা বা পরবর্তী মাছের পরের প্রজন্মের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তো মাছ হচ্ছে এক্সট্রিমলি দূরবর্তী জায়গায় হচ্ছে চলাচল করতে পারে এবং তাদের হচ্ছে চমৎকার সেন্সরি ক্যাপাবিলিটিস আছে। মানে ওই যে বললাম, এদের কি থাকে, ল্যাটারাল লাইন থাকে, পাশে পার্শ্বরেখা থাকে, এই পার্শ্বরেখার মাধ্যমে তারা হচ্ছে খুব ভালো অন্ধকার পরিবেশে বা পানির স্রোত সবকিছুই তারা ফিল করতে পারে, বুঝতে পারে যে কোন পরিস্থিতিতে আমরা আছি, ইভেন ইফ যখন তারা চোখে নাও দেখতে পারে। ঠিক আছে, তো মাছ সম্পর্কে এই জিনিসটা আমরা জানলাম। আমাদের পড়া শেষ। একজন আমাকে এখানে প্রশ্ন করছে, আজকে কি লাস্ট ক্লাস? ক্লাস টাইম শেষ হলে মেডিকেল বা আর্মি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কিছু বলবেন? আচ্ছা, একটু বলবো, অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলি, ইন্টারেস্টিং কথা, যে বিষের সংজ্ঞা কি? মাছ বিষ খেলে মারা যায়, পুকুরে যদি বিষ দেওয়া হয় মাছ মারা যায়। বাট আরো আমরা গতানুগতিক কিছু বিষের কথা জানি। হেমলক নামে একটা বিষ আছে, যে বিষ সক্রেটিস পান করছিল, যে কারণে হচ্ছে সে মারা গেছিল। এবং তার মারা যাওয়ার কারণটা খুব অদ্ভুত ছিল। সে যে কথাগুলা বলছিল, যে থিওরি গুলা দিচ্ছিল, সেই সময় রাজা বাদশারা তার থিওরিটা মানে নেয় নাই। হ্যাঁ, যদি কেউ জানতে চাও সক্রেটিস নিয়ে একটু জানতে পারো, খুবই ভালো লাগবে। রাজা বাদশাদের সে যে থিওরি গুলার কথা বলতেছিল, সেই থিওরি গুলা রাজা বাদশাহ মানে নেয় নাই, যদিও সেগুলো পরবর্তী দিনে সত্যতা প্রমাণ হয়েছে। তো তার নীতিগুলা রাজা বাদশাহ না মানতে পারে জোর করে তারপর বলা হয়েছিল যে তুমি সমাজের জন্য খুবই অভিশাপ স্বরূপ, তো তুমি বিষ পান করে মারা যাও, অথবা তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো যে মিথ্যা এটা মানে নাও। সক্রেটিস তার কথাগুলো মানে নেয় নাই, যে মিথ্যা। সে বলছিল আমি যা বলছি সেটা সত্য, আজ না হোক ভবিষ্যতে কোনো না কোনো দিন প্রমাণ হবে। এবং তাকে শেষ পর্যন্ত হেমলক বিষ খাওয়ানোর মাধ্যমে বা সে পান করার মাধ্যমে সে মারা যায়। তো বিষের সংজ্ঞা কি, এটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমার খুব পছন্দের একটা সংজ্ঞা ছিল যে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু থাকে সবই আসলে বিষ। এটা হইতে পারে তোমার ক্ষমতা, হইতে পারে তোমার সম্পদ, লোভ,
প্রশংসা, অহংকার, ভালোবাসা, ক্ষিধা, নিন্দে সবকিছুই হইতে পারে। প্রয়োজনের অতিরিক্তে তুমি যদি ক্ষমতা পাও, সেটা বিষাক্ত হয়ে যেতে পারে, সমাজের জন্য তুমি ক্ষতি করতে পারো। সম্পদ পেলে ইচ্ছা মতো উড়ায় তুমি নষ্ট সন্তান হয়ে যাইতে পারো। প্রয়োজনের বেশি লোভ থাকলে আহ সেটা খুবই বিপদ হইতে পারে। তো এই পৃথিবীতে আসলে প্রয়োজনের অতিরিক্ত যাই বাবা তুমি, সেটাই তোমার জন্য বিষাক্ত হয়ে যাবে, সেটাই বিষ। এই সংজ্ঞাটা আমার এইভাবে ভাবতে খুব ভালো লাগে। যাই হোক, অনেকদিন একসাথে সবার সাথে ক্লাস হইলো। ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ইচ্ছা আছে যে ক্লাস হোক না হোক মাঝে মাঝে হয়তো ক্লাস নিতে আসবো, যদি এরকম পসিবল হয়। এবং এইটা করার চেষ্টা করব প্রতি মাসে অন্তত একটা করে এক্সাম নেয়ার। হ্যাঁ, অনেকেই বলতেছিল যে ভাইয়া এক্সাম নিতে, যারা চাইবা প্রতি মাসে অন্তত একটা করে এক্সাম নিব, কয়েকটা অধ্যায় সেট করে দিব, পরীক্ষা হবে এবং পরীক্ষার পর পর রেজাল্ট পাওয়া যাবা, স্টুডেন্টের মাঝে তোমার পজিশন পাওয়া যাবা, এটা করব। এবং প্রতি মাসেই যতদিন আমি কন্টিনিউ করতে পারবো প্রশ্ন কইরে, প্রতি মাসেই হচ্ছে যে সবচেয়ে বেশি ভাবে একজন বা দুইজনের জন্য আমার পক্ষ থেকে হচ্ছে পুরস্কার থাকবে। সেটা আমার পছন্দের কোনো একটা বই হবে, একটা বা দুইটা। প্রতি মাসে আমি এই পুরস্কারটা কন্টিনিউ করার চেষ্টা করব এবং প্রতি মাসে আমি পরীক্ষা নিব। যদি সংখ্যাটা 30-এর বেশি হয়, তাইলেই কেবলমাত্র পুরস্কারটা থাকবে একজন বা দুইজনের জন্য। যদি সেটা 50-এর বেশি হয়, তাহলে পুরস্কারের সংখ্যা আরো বাড়বে। এবং যদি সেটা 30-এর কম হয়, আমি পরীক্ষা নেওয়া থামাবো না। 5 জন হইলেও, 10 জন হইলেও বা 20 জন হইলেও আমি সেই পরীক্ষাটা নিব। সেই ক্ষেত্রে হয়তো পুরস্কার নাও থাকতে পারে, বাট পরীক্ষাটা হবে। তোমরা যারা চাও যে ভাইয়া পরীক্ষার মধ্যে থাকি একটু, তাহলে পড়াশোনা ভালো হয়, আমি এই কাজটা করবো অন্তত প্রতি মাসে। এটা আমি অ্যানাউন্সমেন্ট হিসেবে পোস্টটা দিব খুব দ্রুত। তাইলে হয়তো তোমাদের পড়াশোনাটা আরো একটু ভালো হবে। ক্লাস অত রেগুলার হোক না হোক, পরীক্ষাটা বোটানিরও হবে, পরীক্ষাটা ফিজিক্সেরও হইতে পারে, মেডিকেল বেসড পরীক্ষাটা কেমিস্ট্রিরও হইতে পারে, পরীক্ষাটা বায়োলজিরও হইতে পারে, বাট পরীক্ষা হবে। ঠিক আছে? সেখানে পুরস্কারও থাকবে। কি পুরস্কার থাকবে, কত দামি বই থাকবে, সেটা আসলে ডিপেন্ড করে না, বাট আমার পছন্দের কোনো না কোনো বই আমি দেওয়ার চেষ্টা করব বা দিব। এটাতে আমার আশা করি সমস্যা হবে না। স্রষ্টা যথেষ্ট ভালো রাখছে। তো এটা আমার ইচ্ছা আছে, এটা একটা প্ল্যানিং এর কথা বললাম। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে একটু বলতে চাই। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় হইলে তখন যদি আমি ফ্রি থাকি, কোনো এরকম আলাদা কোনো ব্যাচ বা কিছু করা যায় কিনা সেটার ব্যাপারেও আমি মাথায় রাখবো অ্যাডমিশনের টাইমটাই। বাট আপাতত তোমাদের জন্য সাজেশন, এখানে যদি কেউ অ্যাডমিশনের থেকে থাকো বা অ্যাডমিশন টেস্ট দিবা এরকম কেউ থাকো, তুমি একটা কথা বিশ্বাস করবা, তুমি আমার ক্লাস করছো, আমি তোমাকে চিনি না চিনি, তুমি আমাকে চেনো না চেনো, এই কথাটা সব সময় মনে রাখবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার এই জুলজি হচ্ছে গাজী আজমলের বই, বোটানি হচ্ছে আবুল হাসান, ফিজিক্স হচ্ছে আমির হোসেন, কেমিস্ট্রি হচ্ছে হাজারি নাগ, এই বইগুলা বাদ দিয়ে তোমার আর কোনো বই পড়ার দরকার নাই। এই বইগুলোর প্রত্যেকটা লাইন আমি যেভাবে লাইন বাই লাইন টপিক গুলা বুঝাই দেওয়ার চেষ্টা করি, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়ার চেষ্টা করো, আমার উপর তুমি বিশ্বাস রেখে বলতে পারো অপরিচিত মানুষ হিসেবেও যে তোমার ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য পর্যাপ্ত প্রিপারেশন কনফার্ম হবে। এটা আমি প্রিভিয়াস 2 বছরে আমি আমার স্টুডেন্টদের একদম দেখায় দিচ্ছি যে দেখো এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। তোমাদের যে যে জায়গাগুলো পড়াইলাম ঠিকঠাক মতন এই জায়গাগুলো তুমি যদি মনে রাখতে পারো, এনাফ। মানুষ তোমাকে কনফিউজ করার জন্য তোমাকে বলবে এই বইয়ের পাশাপাশি এই বই পড়ো, এটার পাশাপাশি এই শিট পড়ো, একাধিক কোচিং সেন্টারে ভর্তি হও। কোনো দরকার নাই। বাবা মার টাকা প্লিজ নষ্ট করো না। বাবা মা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করে ফেলার চেষ্টা করে, বাট আজাইরা টাকা নষ্ট করো না, ভুলভাল ডিরেকশন কথা শুনো না। যদি কোনো কিছু কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বাট আমি অনেস্টলি বলতে পারি আমি অ্যাডমিশন টাইমে কারো কাছ থেকে কোনো কোচিংও করি নাই। আমি শুধুমাত্র একটা কোচিং ফলো করতাম, আমি শুধুমাত্র একটা বই ফলো করতাম। তারপরেও আমার মনে হয়েছে আমি যে জিনিসগুলো ভুল করছি, হয়তো আমার ব্রেন আরেকটু ভালো হইলে বা আমার ভাগ্য আরেকটু ভালো হইলে হয়তো আমি আমার আরো পাওয়া আরো কিছু জিনিস আনসার করে ফেলতে পারতাম। বাট আমার কিন্তু কমন পড়ছিল, হয়তো সেটা আমি ঠিকঠাক মতো আনসার করতে পারি নাই, একটু কম পারছি বা ভাগ্যের ব্যাপার স্যাপার। বাট আমি এইটুকু বলতে পারি এই জিনিসগুলো তুমি যদি ফুললি কভার করো একটা বই থেকে, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি যোগ্য। শেরপুর থেকে মানুষ এইটুকু বিশ্বাস নিয়ে আগাইতে পারে না বলে, বিশ্বাসের ঘাটতি থাকে বলে সে মেডিকেলে চান্স খুব কম পায়। রিসেন্টলি চান্স পাচ্ছে। গত বছর শেরপুরে আমরা অনেকেই পড়াইছি এবং যারা ঠিকঠাক মতন গাইডলাইন পাইছে, যারা যারা এই
পড়াইছে আমি সবার কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি যে সবার গাইডলাইনে মোটামুটি ভালো চান্স পাইছে, তার মানে কি? তার মানে তুমি যদি কারো না কারো কাছ থেকে কোনো আইডিয়া নাও কিভাবে পড়বা, কি কি লাগবে, তুমি ভালো করবা। শুধু তোমার বিশ্বাস রাখতে হবে যে তুমি পারবা। অ্যাডমিশনে বিশ্বাসের চেয়ে বড় কিছু নাই। 3 মাস সময় যাবে, শেষের দিন পর্যন্ত গিয়ে তোমার মনে হবে, তোমার যদি বিশ্বাস থাকে তুমি পারবা, তাইলেই তোমার চান্স হবে। কারণ এত পড়া, পরে গিয়ে শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখাটাই কঠিন। শেষকালে যেমন শেষ যুগে পৃথিবী ধ্বংসের আগে আগে যেমন ইমান ধরে রাখা কঠিন হবে ধর্মে বলা হয়, তেমনি তোমার অ্যাডমিশনের আগে আগে বিশ্বাসটা ধরে রাখা খুব জরুরি। এবং তুমি এই কথাটুকু শেষ দিনে মনে করার চেষ্টা করবো, ভাইয়া বলছিল আমি শুধুমাত্র এই একটা টেক্সট বই যা আছে সব পড়ে শেষ করার চেষ্টা করব, এখন থেকেও যথেষ্ট সময় আছে, আমি ভালো করতে পারবো। তুমি ভালো করতে পারবা। তারপরে যদি না পাও তাইলে আইসা আমাকে বললো যে ভাই আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল, আমি 3 মাস পুরোপুরি নিজের সাথে অনেস্ট ছিলাম, আমি কোনো সময় নষ্ট করি নাই, আমার অনেস্টলি 3 মাস পড়াশোনা করে সবাই ভালো আছে, সবাই ভালো কোনো না কোনো জায়গায় চান্স পাইছে। আমি খোঁজ নিয়ে একটা সুন্দর প্রবাদ আছে, আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এইটা বাদ দাও, ধর্মেও খুব সুন্দর সুন্দর কথা আছে এটা নিয়ে, যেটা আমার বলতে খুবই ভালো লাগে, যে নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি, শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তো এই জিনিসগুলো হলেও বিশ্বাস করলেও তোমার যদি ন্যূনতম ইমান থাকে, ন্যূনতম বোধ বিশ্বাস থাকে, তাইলে তুমি কষ্ট করতে পারো। কষ্ট করলে তুমি ভালো করবা, এইটা আমি তোমাকে সিউরিটি দিয়ে বলতে পারি। বাকিটুকু তোমার উপর। তো আহ আমার হাতে ঠিকঠাক 3.5 মিনিটের মতন সময় আছে, কারো কোনো প্রশ্ন, ইচ্ছা, জিজ্ঞাসা, যে কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারো। আহ আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, সবাই জিনিসগুলো বুঝতে পারছো। তো এইটুকুই, এইটুকুই আমি বলতে চাইছিলাম। এন্ড আমি আসলে সবসময় চেষ্টা করে গেছি যে যতটুকু এই পাশ থেকে করা যায়, আমার খুব ইচ্ছে ছিল। কারণ কি জানো, এই জিনিসটা অনেকে অবাক হয়ে গেছে, আরে বাপরে এতগুলা ক্লাস একটানা ভাইয়ের ফ্রি চলতেছে। শুরুর দিকে হচ্ছে অনেক বেশি ক্লাস মানুষ অ্যাটেন্ড করতেছিল, আস্তে আস্তে সংখ্যা কমে আসতেছে। এই জিনিসটা আমি খুবই জানি। অফলাইনে যখন হচ্ছে মানে মানুষ সিরিয়াল পায় না, জিনিসটা দুঃখজনক হয়ে যায়। বাট অনলাইনে আমি যখন জিনিসটা ফ্রিতে দিচ্ছি, ফ্রি জিনিসের কদর সবসময় কম থাকে। বাট তারপরেও আমাকে অনেক জিজ্ঞেস করে, আমি যখন বলি লাভ নাই, তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে তোর কোনো লাভ নাই, তারপরেও তুই এই ক্লাসগুলা কেন নিতেছস? ঠিক আছে, এই কথাটা আমি ফেস করি। তো আমি তাদের এটার খুব সুন্দর একটা উত্তর দিছিলাম, যে আমি তারপরেও কেন এই ক্লাসগুলা নিচ্ছি, একদম মানে নিজের খায়ে হচ্ছে বনের মোষ তাড়ানো, এরকম একটা প্রবাদ ছিল। সেটার উত্তর হচ্ছে, তুমি যদি ফিউচারে ভালো কোথাও ভর্তি হও, তুমি ট্রাস্ট মি, বিশ্বাস করো, এই কথাটা অন্তত সর্বশেষ আজকের কথাটা, সেটা হচ্ছে তুমি ফিল করবা তোমার আশেপাশে তোমার শেরপুরের কোনো সিনিয়র নাই, শেরপুরের কোনো জুনিয়র নাই। একটা বিরাট সমুদ্রের মধ্যে তুমি একা। কুমিল্লা, ঢাকা, রাজশাহী, নটরডেম, হলিক্রস ইত্যাদি ইত্যাদি জায়গার তাদের অনেক সিনিয়র, অনেক জুনিয়র, তারা অনেক আদর পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে সিনিয়রের, জুনিয়রের। বাট তোমার আশেপাশে কেউ নাই। তুমি পরিচয় দিবা শেরপুর সরকারি কলেজ, কেউ নাই। তুমি পরিচয় দিবা শেরপুরে থাকো, কেউ নাই। হাতে কোনো রিয়ারলি একজন বা দুইজন সিনিয়র জুনিয়র তোমার আশেপাশে থাকবে। তোমার মনে হবে তুমি একটা সমুদ্রে এসে পড়ছো, একটা অচেনা জগতে। টিচারকে জিজ্ঞেস করবে কই থাকো, শেরপুর, বলবো কোন শেরপুর? জামালপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা এতটা বুকের মধ্যে আঘাত করে যখন একটা বাংলাদেশের ভাইয়া 64টা ওইটা মাত্র পর্যন্ত জেলা, আসেই না। তার সবাই মধ্যে যখন, সবাই বলে বগুড়ার শেরপুর কিনা। হ্যাঁ, তারপরে যখন তোমাকে বোঝাইতে হবে যে 64টা জেলার মধ্যে একটা জেলার নাম মানুষ জানে না, এইটা যে কতটা প্যাথেটিক, তুমি যখন এই জিনিসটা ফিল করবা, তখন তোমার মনে হবে আসলেই আমি যদি পারতাম আমার জেলাকে কোনোভাবে চিনাইতে, কোনোভাবে যদি চিনাইতে পারতাম, এবং আলটিমেটলি আমি আমার জায়গা থেকে হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, হয়তো আমি ফিউচারে একদিন নিজে ভালো কিছু করে সেই শূন্যতাটা খানিকটা হলেও পূরণের চেষ্টা করব। অথবা আমি চাইবো যে আমার রেস্টুরেন্ট
আহ, আমি সরাসরি তাদের দেখি না দেখি, কোনো না কোনো ভাবে হোক স্রষ্টা হয়তো একদিন ভালো কোনো প্রতিদান দিবেন। নিজের উপর না থাকুক, স্রষ্টের উপর তো এইটুকু বিশ্বাস রাখা যায়, কি বলো? অবশ্যই যায়। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে হঠাৎ